খেয়াল করলে বুঝতে পারবা, যদি আগে ডাউনলোড করে থাকো তাহলে এটা একটু চেঞ্জ করা হয়েছে। বুঝতে পারছো? নতুন সামান্য একটু চেঞ্জ আর কি, বেশি চেঞ্জ না। স্যার এটা স্যার আপলোড করছেন স্যার ক্লাসরুমে? হ্যাঁ 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 রাইট, একটু আপলোড করছি আর কি, একটু খেয়াল করো আর কি। এগুলো পড়ায় ফেলছি অলরেডি। জাস্ট এই ক্যালকুলেশনটা তোমাদের গতদিন দেখাইছিলাম তাই না? এইচসিপি এটা একটু দিছি রেফারেন্সের জন্য, কিন্তু এটা চিত্রগুলো থেকে বোঝাটা একটু কঠিন। এই যে চিত্রগুলো এখানে আছে না, এখান থেকে এটা তো হাতে আঁকছি তো, এটাই আর কি। এখন এটাই বুঝাইছিলাম, এটাই করাইছি। অন্য একটা চিত্র ছিল, হ্যাঁ ওই যে তোমার ওইটাই এখানে নিজের মতো করে আবার আঁকছি। স্যার চিত্র অন্যটা ছিল, কিন্তু স্যার এটাই বিষয়টা এটাই ছিল না চিত্র মানে বলতে যেমন এটা আমি আঁকছি একটু অন্যরকম হয়ে গেছে এই আর কি, মূল বিষয়টা একই, ক্যালকুলেশন গুলো সেম। তারপরে এটা মনে দেখাইছিলাম তাই না, ডায়মন্ড স্ট্রাকচারটা দেখাইছিলেন। ডায়মন্ড জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার একটা আছে, জিঙ্ক ব্লেন্ড, এটা ডায়মন্ড স্ট্রাকচারের মতোই, কিন্তু যদি দুইটা অ্যাটম থাকে, দুইটা ম্যাটেরিয়ালের যদি অ্যাটম থাকে তখন এটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার বলা হয়। যেমন ডায়মন্ডের ক্ষেত্রে কি সবগুলো অ্যাটম একই ম্যাটেরিয়ালের, যেমন কার্বন দিয়ে তৈরি, এখানে যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটম একই ম্যাটেরিয়ালের অ্যাটম, কিন্তু যদি একই জিনিস এই যে চারটা ভিন্ন ম্যাটেরিয়াল ভিতরে দেখা যাচ্ছে, এই ভিন্ন ম্যাটেরিয়াল গুলো হলুদ কালার দিয়ে দেখানো আছে। অর্থাৎ একটা এফসিসি ইউনিট সেলের সাথে যদি এক্সট্রা চারটা ম্যাটেরিয়ালের অ্যাটম যদি মাঝখানে বসে যায়, তখন এটা একটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার তৈরি হয়। Recording in বুঝতে পারছো? progress. অর্থাৎ ডায়মন্ড স্ট্রাকচারটা যদি তোমার মনে থাকে, ডায়মন্ড স্ট্রাকচারটা পড়াইছিলাম, এফসিসির সাথে আরো এক্সট্রা চারটা অ্যাটম ভিতরে অবস্থান করছে। আর জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে এফসিসির ক্ষেত্রে যেরকম ছিল, সাথে যে এক্সট্রা চারটা অ্যাটম আছে এগুলো অন্য ম্যাটেরিয়ালের অ্যাটম, যেমন ধরো অ্যালুমিনিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম অ্যান্টিমোনাইট, ঠিক আছে না? ইন্ডিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড, ইন্ডিয়াম অ্যান্টিমোনাইট, জিঙ্ক সালফাইড, জিঙ্ক টেলুরাইড। তাহলে এই ধরনের বাইনারি ম্যাটেরিয়ালের স্ট্রাকচার গুলো, ক্রিস্টাল স্ট্রাকচার গুলো জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার বলা হয়। আর তোমাদেরকে এই টেবলটা দেখাইছিলাম, সাথে এই অঙ্কটা ক্যালকুলেশন হিসেবে করে দেখাইছিলাম। এরপরে এই জিনিসটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি, এটা তোমরা করার চেষ্টা করবো। এখন হচ্ছে যে হোয়াট ইজ ক্রিস্টাল ডিরেকশন এবং হোয়াট ইজ ক্রিস্টাল প্ল্যান। স্যার অ্যাসাইনমেন্টে স্যার ওই শুধু স্যার পয়েন্ট গুলো লিখবো নাকি স্যার পুরো ক্যালকুলেশনটা স্যার করে দেখাইতে হবে? ওই যে ক্যালকুলেশনটা দেখাবা, সাথে টেবিলটা পুরো করবা। স্যার ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা যত দ্রুত সম্ভব করে জমা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? জি স্যার। প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম যে এই ক্লাসে অ্যাসাইনমেন্টের মার্কটা যোগ হতে পারে নাও হতে পারে,
কিন্তু বিশেষ ক্ষেত্রে দরকার হলো, আমি বলবো করে ফেললে ভালো হয়, করে ফেললে তোমার জন্য কাজে দিবে, কাজে দেওয়ার সম্ভাবনা আছে। যেমন ক্লাসের পড়াটা হয়ে গেল। হোয়াট ইজ ক্রিস্টাল ডিরেকশন অ্যান্ড প্ল্যান? ক্রিস্টাল ডিরেকশন এবং প্ল্যান এবং মিলার ইন্ডিস, এই জিনিসগুলো কি জিনিস? কোন একটা ইউনিট সেলের যে ল্যাটিস আছে আর কি, ল্যাটিস, ইউনিট সেলের ল্যাটিস, সেই ল্যাটিস থেকে ল্যাটিসের যে ইমাজিনারি অ্যাক্সিস, না ল্যাটিস তো ইমাজিনারি অ্যাক্সিস, মনে করো ইউনিট সেলের কোন একটা নির্দিষ্ট অবস্থান থেকে আমরা একটা ইমাজিনারি কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতেছি। তাহলে এই যে ইমাজিনারি অ্যাক্সিসের যে মূল বিন্দু, অ্যাক্সিসের একটা মূল বিন্দু আছে না, জি স্যার। স্যার অরিজিন। হ্যাঁ, অরিজিন। এই অরিজিন থেকে কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যাটমের অবস্থান কি, এগুলো অনেক সময় জানার দরকার হয়। এই জন্য এটাকে ডিরেকশন দিয়ে এক্সপ্রেস করে, ডিরেকশন। ধরো এটা হচ্ছে একটা ক্রিস্টালের ইউনিট সেল, মনে করে এটা একটা ইউনিট সেল। এখন এই যে মূল বিন্দু যেটা আছে, মূল বিন্দু সেন্টার, এটা যদি মূল বিন্দু বা সেন্টার হয়, এটা এই সেন্টার থেকে বিভিন্ন দিকে ডিরেকশন আছে না, যেমন এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন হতে পারে, অথবা এখান থেকে ধরো এইদিকে একটা ডিরেকশন আসবে। একটা নির্দিষ্ট ডিরেকশনে তোমার ক্রিস্টালের অনেক সময় নির্দিষ্ট প্রপার্টিকে ডিফাইন করা যায়, এগুলো এক একটা ডিরেকশন। তাহলে এই ডিরেকশন গুলোকে এক্সপ্রেস করা যায়, বিভিন্ন দিকে বিভিন্ন ডিরেকশন আছে না, মূল বিন্দু থেকে, মূল বিন্দুটা পিছন দিকে মনে করো। So inside the crystal there exists certain direction along which large concentration of atoms exist. কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যাটমের কনসেন্ট্রেশন নির্দিষ্ট থাকে। আমি যদি অপর ডিরেকশনে যাই তাহলে ডিরেকশনে কনসেন্ট্রেশন, অ্যাটমের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? So to specify a certain position of an atom or to specify a specific direction in a crystal, a convention is used, is called crystal direction. তাহলে কোনো একটা নির্দিষ্ট পজিশনকে যদি আমি স্পেসিফাই করতে চাই কোন একটা অ্যাটমে, হ্যাঁ, তাহলে আমার একটা নির্দিষ্ট ডিরেকশন অনেক সময় দেখানো দরকার হয়। তাহলে এই যে ডিরেকশন দেখানোর যে সিস্টেম বা কনভেনশন, এটাকে বলা হয় ক্রিস্টাল ডিরেকশন। যেমন এই পয়েন্টে একটা অ্যাটম আছে, আমি যদি এই অ্যাটমের অবস্থানটাকে মানে সেন্টারটাকে নির্দেশ করতে চাই, তাহলে আমাকে একটা ডিরেকশন দেখাতে হবে, তাই না? জি স্যার। আমার এই পজিশনে একটা অ্যাটম আছে, বা এইখানে একটা, এই ফেসে একটা অ্যাটম আছে, তাহলে এই অ্যাটমের ফেসের অ্যাটমের সেন্টার বরাবর যদি আমি একটা ডিরেকশন মানে অবস্থানটা বুঝাইতে চাই, তাহলে আমাকে একটা ডিরেকশন দেখাতে হবে। তাহলে এই যে ডিরেকশনটাকে দেখানোর যে সিস্টেম, এটাকে বলা হয় ক্রিস্টাল ডিরেকশন। আমি বলি ক্রিস্টাল ডিরেকশন। আচ্ছা, আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোন একটা ইউনিট সেলের ধরো অনেকগুলো তল আছে বা প্ল্যান আছে, তাই না? তল, যেমন এই যে এটা একটা তল, একটা ইউনিট সেলের চারদিকে 6টা তল তো দেখা যাচ্ছে, তাই না? 6টা তল আছে না? জি স্যার। 6টা তল আছে। আবার মানে অন্যভাবে যদি তলগুলো আঁকি, মানে যদি ক্রস সেকশন করি, তাহলে শত শত হাজার হাজার তল তৈরি হবে। তাহলে এক একটা প্ল্যান বা তলকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে রিপ্রেজেন্ট করার জন্য একটা সিস্টেম আছে আর কি। তাহলে একটা প্ল্যান বা তলকে যদি রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্ট করার যে সিস্টেম, সেটাকে বলা হয় মিলার ইন্ডিসেস। বুঝতে পারছো কথাটা? আর প্ল্যান কাকে বলে? প্ল্যান হচ্ছে কোন একটা তলকে প্ল্যান বলে, তল। যেমন এটা একটা তল, এটা এদিকে নিচের দিকে ডানে বামে সব দিকে ইনফাইনাইট ডিরেকশন পর্যন্ত এই তলটার অবস্থান। বুঝতে পারছো কথাটা? এই যে তলটা, ডিরেকশন।
হ্যাঁ, এদিকে মনে করো এই তলটা এদিকেও ইনফাইনাইট, ডানে বামে উপরে নিচে কোন একটা নির্দিষ্ট তল মনে করো। আমি তো একটা ছোট্ট একটা অংশ নিচ্ছি, তাই না? যেমন ধরো আমি যদি এটাকে বলি যে এই পয়েন্টটা মনে করো, এটাকে আমি এ বললাম, এই পয়েন্টটা এটা একটা বি বললাম, এই পয়েন্টটা এটা সি বললাম, এই পয়েন্টটা এটাকে আমি কি বললাম। তাহলে এইটা একটা তল, আমি তলকে এক্সপ্রেস করার জন্য আমি ছোট্ট একটা অংশ নিছি এ বি সি ডি, কিন্তু এই প্ল্যানটাকে তো আমি ইচ্ছা করলে এইদিকে ডানে বাড়াইতে পারি, তাই না? জি স্যার। ডান দিকেও বাড়াইতে পারি, বাম দিকেও বাড়াতে পারি, উপরের দিকেও এই তলটাকে বাড়াইতে পারি, নিচের দিকেও তলটাকে বাড়াইতে পারি। মানে এই তলটা আরো বড় হতে পারে আর কি, সোজা কথা। জি স্যার। মানে এই আমরা অবস্থায় একটা অংশ নিয়েছি স্যার বলতে গেলে। হ্যাঁ, আমি একটা অংশ নিছি, তাহলে এটা কিন্তু যদি আমি চিন্তা করি উপরে নিচে আরো বড় একটা অংশ মানে আছে, এটা কিন্তু একটা পজিশন তো নির্দিষ্ট, তাই না? জি স্যার। এই পজিশনটা কিন্তু নির্দিষ্ট এই তলে। তাহলে এই পজিশনটাকে ইন্ডিকেট করার জন্য এই প্ল্যানের যে পজিশন সেটাকে ইন্ডিকেট করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মিলার ইন্ডিসেস। আমরা বলি মিলার ইন্ডিসেস। তাহলে আমরা এখানে তিনটা জিনিস বলতেছি, একটা হচ্ছে ক্রিস্টাল ডিরেকশন কাকে বলে, প্ল্যান কাকে বলে, আর একটা হচ্ছে মিলার ইন্ডিস কাকে বলে। তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান দেখানোর জন্য আমরা যে কনভেনশন ইউজ করি সেটাকে বলা হয় ক্রিস্টাল ডিরেকশন। আর কোন একটা তলকে বোঝানোর জন্য যে কনভেনশন ইউজ করি সেটাকে বলা হয় মিলার ইন্ডিস। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এখন why knowing of crystal direction is necessary, or what is the significance of crystal direction? ক্রিস্টাল ডিরেকশনের সিগনিফিকেন্স হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট ক্রিস্টাল ডিরেকশন আসলে ওই ক্রিস্টালের প্রপার্টিটাকে অনেক সময় রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যেমন কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে আমরা একটা অ্যাটমের অবস্থানকে ইন্ডিকেট করতে পারি, এটার জন্য ডিরেকশন লাগে। আবার কিছু কিছু প্রপার্টি আছে, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা অপটিক্যাল প্রপার্টিস, এই প্রপার্টি গুলো ক্রিস্টাল ডিরেকশনের সাথে সম্পর্কিত রয়েছে, যে কারণে আমরা ক্রিস্টাল ডিরেকশনটাকে স্পেসিফাই করতে চাই। How the unit cell of crystals are identified or represented. এখন একটা ক্রিস্টাল ইউনিট সেলের ক্রিস্টালকে নরমালি আমরা যে আইডেন্টিফাই করি সেটা আসলে এক্সিস এর মাধ্যমে, মানে ইমাজিনারি এক্সিস এর মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। যেমন একটা এক্স একটা এক্সিস, ওয়াই একটা এক্সিস, ইমাজিনারি একটা জেড এক্সিস, এটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি। এবং এক্স এবং ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে একভাবে রিপ্রেজেন্ট করি, ওয়াই এবং জেড এর মধ্যে একটা অ্যাঙ্গেল, জেড এবং এক্স এর মধ্যে একটা অ্যাঙ্গেল। তাহলে এগুলোকে আলফা বিটা গামা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো আমরা এত কমপ্লিকেটেড সিস্টেমে যাই না ক্রিস্টাল ডিরেকশন এবং প্ল্যানকে বোঝানোর জন্য, আমরা একটু সিম্পল সিস্টেমে থাকি, যে কারণে আমরা এবিসি তিনটা সমান ধরে নেই। এবিসি সমান হওয়ার অর্থ হচ্ছে এটা একটা কিউবিক স্ট্রাকচার, তাই না? জি স্যার। জি স্যার। এবং যদি আলফা বিটা গামাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার চিন্তা করতে পারি। বুঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। যেমন দেখো, যদি একটা আমরা পড়ছি এইচসিপি স্ট্রাকচার, এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার, যদি এইচসিপি স্ট্রাকচার বলতাম, যেমন ধরো এটা একটা হেক্সাগোনাল, যদি এইচসিপি বলতাম তখন কিন্তু এটার এক্সিসটাকে আমরা কিভাবে ধরতাম? এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস। তখন ধরতাম যে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা যদি জেড হয়, তখন আমরা বলতাম কি এক্স ও ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, জি স্যার। জেড এবং ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এটা বলতাম। জেড এবং এক্স এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এটা বলতাম আমরা, তাই না? জি স্যার। এবং ইউনিট সেলের প্যারামিটার একটা হয়তো এ, আরেকটা হয়তো এ,
আর একটা হয়তো সি। যেমন এটা হচ্ছে এ, এটাও এ, মানে এ আর সি দুইটা হইতো আর কি, জি দুইটা স্যার প্যারামিটার আমরা পাইতাম, এ সি দুইটা পাইতাম। এখানে সেই জায়গায় হয়তো এ বি দুইটা সমান হইতো আর সিটা আলাদা হতো। এ বি দুইটা মিলে এ বলতাম, আর একটা থাকতো সি, তাই না? জি স্যার ও নম্বরটা জি। এখন একটা ডিরেকশনকে আমরা কিভাবে স্পেসিফাই করি সেটার জন্য কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। মুখস্থ করাটা খুব বেশি কঠিন না, মানে জিনিসটা বুঝলে মুখস্থ করাটা খুব সহজ। আমি একটু, যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ, আমি একটু অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা বন্ধ করে দিই আপাতত। স্যার আমি দিতে পারতেছি না স্যার অ্যাটেন্ডেন্সের ইয়াটা স্যার। এখন তো একটু ক্লাস দিচ্ছি, ক্লাস নেওয়ার সময় নর্মালি প্রথমে দিয়ে এরপর বন্ধ করে দিই আর কি। এখন বন্ধ থাকে। স্যার তাহলে কি ক্লাস শেষে এটা ইয়ে করবো স্যার? সেটা বলতে পারছি না। তাহলে কোনো উত্তর নাই, তাহলে কি হবে সেটা এখন জানি না। As an example, the following figure shows a direction whose indicates, whose না বলে that বললে ভালো হতো, that indicates, অথবা who indicates হলে ভালো হতো। তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো একটা ডিরেকশন দেখাচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। এখানে দেখো একটা মানে মূল বিন্দু থেকে একটা ডিরেকশন ইন্ডিকেট করতেছে। এই যে ডিরেকশনটা একটা ব্ল্যাক একটা তীর চিহ্ন দিয়ে একটা বোঝাচ্ছে ডিরেকশন, যেটা তোমার এই যে একটা প্ল্যান, কিউবিক একটা প্ল্যান, কিউব যদি চিন্তা করি, এই প্ল্যানকে পি বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ডিরেকশনটা কত হবে? যেমন এইখানে এই ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে 1 2 1। ডিরেকশনটা কি? 1 to 1। 1 to 1। এখন এই ডিরেকশনটা কিন্তু ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত বর্ধিত করা যাবে, ইনফাইনাইট পর্যন্ত। অর্থাৎ তুমি যদি ডিরেকশনটা যদি এই পর্যন্ত আঁকতা সেটাও 1 to 1, যদি এই পর্যন্ত আঁকো তাও 1 to 1, এটা যদি এই পর্যন্ত আঁকো তাও 1 to 1, বা যদি এটাকে বাড়ায় যদি আরো উপরে নিতে চাও, এটা ডিরেকশনের নামটা কখনো চেঞ্জ হবে না। স্যার এখানে 1 to 1 দিয়ে কি রশ্মিটাকে জাস্ট আলাদা চিহ্নিত করছে নাকি কোনো হ্যাঁ হ্যাঁ তাই, 1 to 1 দিয়ে এই ডিরেকশনটাকে চিহ্নিত করছে। হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক আছে, এটা একটা রশ্মি, এই রশ্মিটার ডিরেকশনটাকে ইন্ডিকেট করার জন্য একটা কনভেনশন ইউজ করা হয়, মানে ইয়ের ক্ষেত্রে ম্যাটেরিয়াল সায়েন্সে এই মানে ডিরেকশনটাকে ইন্ডিকেট করার জন্য একটা কনভেনশন ইউজ করা হয়। এখন তোমরা দেখবা যেটা কিভাবে করা হয়। এটার জন্য প্রথমত যেটা করতে হবে, যে ডিরেকশনটা আমি নিব সেই ডিরেকশনটা অবশ্যই মূল বিন্দুগামী হবে। আমি যে কোঅর্ডিনেট সিস্টেমটা নিছি সেই কোঅর্ডিনেট সিস্টেমের মূল বিন্দু থেকে যেতে হবে, মানে স্টার্টিং পয়েন্টটা ওখান থেকে হতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস। বুঝতে পারছো কথাটা? জি স্যার জি স্যার। জি স্যার মনে করো আমি যদি দেখো, যেমন ধরো এখানে আমি যদি একটা ডিরেকশন ধরি, এটা একটা ডিরেকশন, আমি যদি বলি মনে করো এটা একটা ডিরেকশন বললাম, এটা মূল বিন্দুতে গেছে, যায় না, তখন এটাকে আমার যেটা করতে হবে, এই রেখাটাকে শিফট করে প্যারালালি মূল বিন্দুতে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, মূল বিন্দুতে নিতে হবে, কারণ এইটার ডিরেকশন আর মানে প্যারালালি যদি মূল বিন্দুতে নেওয়া হয়, সেটা ডিরেকশন আসলে একই জিনিস ইন্ডিকেট করে আর কি। এটা মূল বিন্দু থেকে আমরা সবসময় কনসিডার করি, মানে ক্যালকুলেশনটা মূল বিন্দু থেকেই হয় সবসময়। হ্যাঁ,
যেমন তুমি যদি বলো যে আমি এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা ডিরেকশন নিব, এটা এইভাবে হবে না, এটাকে সরায় মূল বিন্দুতে নিতে হবে। তো এই মূল বিন্দু থেকে এখান থেকে নিয়ে সেটা তখন এই মাথায় চলে যাবে। আমি বোঝাতে পারতেছি কিনা, মানে প্যারালালি এটাকে শিফট করতে হয় আর কি। মানে সবসময় আমরা মূল বিন্দুগামী ডিরেকশন মেজার করি আর কি। এটা এখানে বলা হয়েছে টু ফাইন্ড দ্য ডিরেকশন, প্রথম লাইনটা একটু পড়ো, টু ফাইন্ড দ্য ডিরেকশন ইন্ডিসেস অফ এ লাইন ইনসাইড এ ইউনিট সেল। কি করা হয় দেখো, Consider the direction move to pass to the origin. মূল বিন্দুতে নিয়ে আসতে হবে স্যার। as all parallel vectors have the same indices, as যেহেতু তো সকল ভেক্টর all parallel vectors যদি যে কোনো parallel vector হয় তাদের ইন্ডিসেস গুলো একই হয় আর কি, বুঝতে পারছো? জি স্যার। সেহেতু আমরা মূল বিন্দুতে নিয়ে চলে আসবো আচ্ছা। যাতে করে আমার জন্য ক্যালকুলেশন করাটা ইজি হয় এবং সহজ হয়। আচ্ছা, এরপরে we need to consider a point P that passing through the unit cell. ইউনিট সেল কে মানে ছেদ করে এরকম একটা বিন্দু আসলে নেওয়া দরকার, যেটা হচ্ছে পয়েন্ট পি। যেমন এখানে পি পয়েন্ট নেওয়া হয়েছে, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ একটা পি পয়েন্ট নেওয়া হয়েছে যেটা ইউনিট সেল কে ছেদ করছে। It is generally convenient to place P where the line cuts a surface, though it is not necessary. Necessary কথাটা ঠিক হয় না, মানে though it is not essential বলতে পারো বা ম্যান্ডেটরি বলতে পারো। মানে সোজা কথা, এই আমরা একটা পয়েন্ট পি কনসিডার করি, এটা একদম ফরজ না আর কি, যেটা করতেই হবে এটা না, তবে এটা একটা সিস্টেম, করলে করতে পারো আর কি। না, এটা তুমিই করবা। এটা এটা একটা কনভেনশন, এটা করলেও কোনো সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। এই কনসিডার তুমি যদি এই পয়েন্টটা করো তাও সমস্যা নাই। আমি তো ইউনিট সেলের ভিতরে হতে হবে আর কি। বাইরে হইলেও সমস্যা নাই। ধরো তুমি এখানে করলা, পয়েন্টটা এই বাইরে কনসিডার করলা, এখানে কনসিডার করলা, সমস্যা নাই। মানে স্যার একটা বিন্দু সাপেক্ষে স্যার এটা ইয়া করা। হ্যাঁ, কিন্তু সহজ হবে যদি তুমি সারফেসে কনসিডার করো, তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হবে। কিন্তু তুমি যে কোনো পয়েন্টেই, এই রশ্মির মধ্যে যে কোনো পয়েন্টে তুমি ক্যালকুলেশন করবা, রেজাল্ট একই আসবে। আমরা যেটা বলতে চাচ্ছি, ওকে স্যার। এই রশ্মির যে কোনো বিন্দুতে তুমি যদি ডিরেকশন ক্যালকুলেট করো, সেটা একই জিনিস আসবে, 1 to 1 আসবে। এখন আমরা সারফেসে নিচ্ছি, মানে সারফেসের যে বিন্দুতে ছেদ করতেছে ইউনিট সেলের, সেই পয়েন্টটা নিচ্ছি। এটা জাস্ট একটা সহজ করার জন্য, আর কিছু না। সহজ বলতে জাস্ট একটা সিস্টেম ফলো করতে হয় তাই, কিন্তু এটা জরুরি কিছু না। নাও উই নিড টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। আমাদের কি লাগবে? কোঅর্ডিনেটস x0, y0, z0, where x0, y0, z0 are projections from the point P onto x, y, z axis respectively. এই কথাটা ইম্পর্টেন্ট, এটা যদি বুঝতে পারো তাহলে মোটামুটি হয়ে যায় আর কি। এখন ওই পয়েন্ট থেকে প্রজেকশন লাগবে। প্রজেকশন মানে বুঝো কিনা? জি স্যার, স্থানাঙ্ক স্যার। না, প্রজেকশন মানে স্থানাঙ্ক না। প্রজেকশন মানে ধরো ওই বিন্দু থেকে এক্স, ওয়াই এবং জেড এক্সিস এর উপরে লম্ব টানলে যে অংশটা লম্ব অভিক্ষেপ পাওয়া যায়, সেটাকে বলা হয় প্রজেকশন। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে বলি। ধরো এই ডিরেকশনটা তো আগাচ্ছে, তাই না? আগাইতে আগাইতে পি পয়েন্টে আসলো, তাহলে পি পয়েন্টে আসলো, যে পয়েন্টে আসলো সেটা আসলে এক্স এক্সিস বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো? ওয়াই এটার দিকে কত করব?
ধরো এক্স এক্সিস বরাবর তো একটা দূরত্ব অতিক্রম করছে, তাই না? জি স্যার। সেটা পাওয়া যায় পি থেকে যদি এক্স এক্সিস এর উপর লম্ব টানি, তাহলে প্রজেকশন টানি। এটা কিন্তু উপরের দিকে একটু উঠছে, তাই না? ডিরেকশনটা এই পি বিন্দুটা উপরের দিকে কতটুকু উঠছে সেটা পাবো আমি জেড এক্সিস এর উপর যদি প্রজেকশন টানি, লম্ব দেই, লম্ব জেড এক্সিস এর উপর যদি লম্ব দেই, তাহলে আমি বুঝতে পারবো যে জেড এক্সিস বরাবর উপরের দিকে কতটুকু উঠছে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। একটা উপাংশ হচ্ছে যে এটা ওই বিন্দুতে। ওয়াই এক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা পাবো হচ্ছে যদি ওয়াই এক্সিস এর উপর একটা লম্ব টানি, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওয়াই এক্সিস বরাবর সেটা আমি পেয়ে যাব। যেমন এখানে যদি আমি একটা ইয়ে দিয়ে বুঝাই, 0 এই পয়েন্টটা মনে করো এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, তাহলে আমি বলতে পারি যে এক্স এক্সিস বরাবর ও এ দূরত্ব অতিক্রম করছে এক্স এক্সিস বরাবর, এবং ওয়াই এক্সিস বরাবর ও বি দূরত্ব অতিক্রম করছে, ও বি। এবং জেড এক্সিস বরাবর ও সি দূরত্ব অতিক্রম করছে। এই 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 ডিরেকশনটা, তাই না? এই পি বিন্দুটা। জি স্যার। তাহলে ও এ ইজ ইকাল টু আমি বলতেছি এক্স নট, ও বি ইজ ইকাল টু বলতেছি ওয়াই নট, ওয়াই নট, এবং ও সি ইজ ইকাল টু বলতেছি জেড নট। জেড নট। এই কথাটা এখানে লেখা আছে, এই যে এই কথাটা এখানে লেখা আছে, বুঝতে পারছো কথাটা? স্যার অনেকটা ত্রিমাত্রিক স্থানাঙ্কের মতো। জি, এখন এটা বুঝতে পারছো কিনা আমি যতটুকু বলছি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন এক্স নটটা একটা দূরত্ব, তাই না? এক্স নট একটা দূরত্ব না? স্যার স্যার মূল বিন্দু থেকে স্যার পি এর দূরত্ব যেটা স্যার এক অক্ষ থেকে স্যার লম্বটা স্যার বুঝিনি স্যার, এই লম্বটা স্যার বাঁকা হয়েছে না স্যার, এটা বাঁকা হয়ে লম্ব হবে। এটা তো ত্রিমাত্রিক দৃশ্য, তো এই কারণে তোমার কাছে মনে হচ্ছে যে বাঁকা, কিন্তু আসলে লম্ব টানা হয়েছে। যেমন দেখো এটা একটা লম্ব, এটাও একটা লম্ব। এই যে দাগটা, এই যে দাগটা, এই দাগটা মনে হয় তুমি বুঝতে পারতেছো না, আমি আরেকবার একটু মুছে দিয়ে আঁকি। স্যার এগুলো তিনোটা তো 90 তে থাকে স্যার, একটা অপরটার সাথে। হ্যাঁ, এই যে দেখো একটা চিকন একটা দাগ দেখতেছো, এখানে চিকন দাগ, জি স্যার। এটা কিন্তু লম্ব জি, জি, হয়েছে। স্যার। হ্যাঁ, এটা কিন্তু এক্স এক্সিস এর উপরে লম্ব। স্যার ওয়াই এক্সিস এর উপর লম্বটা স্যার আরে স্ট্রেট হওয়ার কথা ছিল না, এটা বলছিলাম। স্যার ওই ওয়াই অক্ষের উপর যেটা হয়েছে স্যার, ওইটা তো মনে হয় মিড পয়েন্টটা আসবে। ওটা স্যার আরেকটু পরে, আরেকটু স্যার ডানে যাওয়ার কথা ছিল না, ওয়াই নট এর উপর লম্বটা স্যার। আর একটু ডানে কিভাবে যাবে বলো তো দেখি? হ্যাঁ স্যার, এ বিন্দুর এদিক থেকে স্যার, ওই যে স্যার, এটা স্যার একদম বাঁকা হয়েছে মনে হচ্ছে। কেন যাবে? না কেন যাবে ডানে? তুমি কি বলতে চাচ্ছ যে এটা লম্বটা এরকম হবে? না স্যার, না স্যার, ওইটা ওয়াই থেকে আরেকটু স্ট্রেট উপর হবে সেটা বলছিলাম, আপনি যেদিকে দিছেন তার বিপরীত দিকে। বিপরীত দিকে। আরে এটা তো সোজাই আছে, এটা চিত্র মানুষ বোঝা যায় না। না না, এটা হচ্ছে যে ওই অ্যাক্সিস ওই ত্রিমাত্রিক হওয়ার কারণে একটু বেঁকে গেছে, তো এটা এরকম লাগতেছে, এরকম এই জন্য। না, তুমি এদিকে না দিয়ে এখন কোন দিকে দিতে চাচ্ছ? ওয়াই অ্যাক্সিস তো এখানে, এদিকে। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে তুমি বোঝার জন্য তো ওয়াই অ্যাক্সিস এর উপরে লম্বটা টানতে হবে। তুমি এখন কোথায় লম্ব দিতে চাচ্ছ আমি বুঝতে না পারছি না, না। আমি বলতে চাচ্ছি স্যার এটা একটু স্যার হেলে, স্যার এটা স্যার একটু হেলে গেছে মনে হচ্ছে, এটা স্যার একটু স্যার স্ট্রেট বলছিলাম যে স্যার, স্যার ওয়াই এর থেকে স্যার পি বরাবর একটু স্যার হেলে গেছে মনে হচ্ছে, এটা স্যার একটু সোজা বলছিলাম যে আমি, এটা সোজা আচ্ছা দুইটার মাঝখানে এই দাগ আর এখন ওই তুমি কি দাগের। এভাবে সোজা আঁকতে চাচ্ছ এইভাবে? জি স্যার এরকম বলতে চাচ্ছিলাম, জি স্যার এরকম বলতে চাচ্ছিলাম। এটা সোজা, এইভাবে সোজা হচ্ছে? স্যার এভাবে থাকলে সোজা মনে হচ্ছে আর কি। সোজা মনে হচ্ছে তোমার কাছে? 90 ডিগ্রির মতো লাগে আর স্যার। 90 ডিগ্রির মতো লাগতেছে। পাকা মনে হবে এটা তো। কিন্তু 3 ডাইমেনশন তো ওইটা একটু ওই যে সারফেসে দেখলে বোঝা যায় যে সাইডটাই ঠিক আছে। ওই স্যার এখানে কি কোনো নির্দিষ্ট কোনো ইয়ে একটু আছে দাঁড়াও, যে কথা কম বলো, কথা কম বলো, একটু বুঝো, একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমাকে বেশি কথা না বলে চিন্তা করো, তাকায় থাকো, জায়গার জিনিসটা তাকায় থাকো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখন তোমাকে আমি একটা জিনিস বলি। মনে করো এটা একটা তল, এখন এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন যদি আমি একটা দাগ দিই,
এটা এখানে ছেদ করছে মনে করো, এখানে ছেদ করছে, তাহলে আমি যদি বলি যে এটা y অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, তখন কি তুমি এই দূরত্বটা বলবা না, এই যে দূরত্বটা এটা বলবা না? জি স্যার। জি স্যার। এই দূরত্বটাই বলবা কিনা? জি স্যার। ঠিক না? এখন এই যে এই যে এই যে রেখাটা, এই যে এটা পি বিন্দুতে যখন ছেদ করছে, হ্যাঁ যখন পি বিন্দুতে ছেদ করছে, পি তো এই তলের মধ্যেই আছে, তাই না? জি স্যার। তাহলে আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? আসলে এই দূরত্বটাই অতিক্রম করছে, তুমি বুঝো আর না বুঝো। জি স্যার বুঝছি। ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে এই দূরত্বটাই অতিক্রম করছে সে। কারণ স্যার পিটা যে এই তলের মধ্যে আসে না, এই তল বরাবর অতিক্রম করছে, এটা বলতেছেন আর কি। হ্যাঁ, এটা এই যে এই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর সে এই দূরত্বই অতিক্রম করছে, যদি জি স্যার। এটা এই তলে ছেদ করে থাকে। জি স্যার বুঝছি স্যার। এবং এটা লম্ব টানলে এটা ওই মাথার মধ্যেই ছেদ করবে, এটা লম্ব এরকমই হবে। জি স্যার বুঝছি স্যার এখন স্যার। হ্যাঁ, সরি সব চলে গেল, সেটা থাক। আচ্ছা, এখন এতটুকু বোঝাটা জরুরি ছিল আর কি, এতটুকু দেখো বুঝছো কি? জি স্যার। এখন আমি বললাম যে আচ্ছা এটা এটা থাক, এটা ও নামটা এইভাবে থাক, ও এ ও বি সি। এখন আমি তিনটা জিনিস পাইলাম, এক্স নট, ওয়াই নট, জেড নট। এখন এখানে তোমাকে খেয়াল করতে হবে যে আমি যে এক্স নট পাইলাম, ওয়াই নট পাইলাম আর জেড নট পাইলাম, এই তিনটা জিনিস পাইলাম। কমা অবশ্য দেয় না মাঝখানে, মাঝখানে কমাটা দেয় না। এই যে দেখো এক্স নট, ওয়াই নট আর জেড নট, এই তিনটা প্যারামিটার পাইলাম, তাই না? এখন এই তিনটা প্যারামিটারকে আমাকে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এ বি সি। এটা বুঝো তুমি আগে। মনে করো এইটা, এই পয়েন্টটা ধরো আমি এখানে নাম দেই, এই পয়েন্টটা মনে করো ই, এটা তো বি নাম দেওয়া আছে, তাই না? এটা মনে করো ডি। তাহলে আমি কি বলতে পারি মানে ও ইটা সমান কত এখানে, বলো তো দেখি। এ, আসলে এ এটা একটা প্যারামিটার, তাই না? ওবিটা কি? বি স্যার। ওবিটা ছোট হাতের, স্মল বি। স্মল বি। আর ওডিটা কি? স্যার স্মল এ। স্মল সি। স্মল সি স্যার। স্মল সি, এখানে তিনটা প্যারামিটার আছে না? জি স্যার। ইউনিট সেলের প্যারামিটার মনে আছে? ইউনিট সেলের প্যারামিটারকে এবিসি দিয়ে প্রকাশ করা হয়। এই যে এ ছোট হাতের এবিসি দিয়ে বি, বলুন স্যার। ছোট হাতের এবিসি দিয়ে প্রকাশ করা হয়। এখন এটা এবিসির মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে, এটাকে এর মাধ্যমে, এটাকে বি এর মাধ্যমে, এটাকে সি এর মাধ্যমে। বুঝা গেছে? জি স্যার। এখন এক্স নটটা দেখা যাচ্ছে যে হাফ অফ এ। এক্স নটটা কত? হাফ অফ এ, অর্ধেক আসছে আর কি। মানে এই যে প্যারামিটারটা এর অর্ধেক আসছে, এই যে দূরত্বটা এর অর্ধেক আসছে, তাহলে আমি লিখবো হাফ অফ এ। আর ওয়াই নটটা কত? ওয়াই নটটা যে ছেদ করছে সেটা হচ্ছে বি এর সমান, দেখো এক্সিসের উপরে। এই দূরত্বটা কি বি না? জি স্যার। তাহলে ওয়াই এক্সিস বরাবর আসলে সে বি দূরত্ব অতিক্রম করছে, বি। আবার জেড বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে? জেড মানে উপরের দিকে কতটুকু গেছে সে? হাফ অফ সি স্যার। হ্যাঁ, হাফ অফ সি, সি বাই 2। এই পিটা মানে জেড বরাবর হাফ অফ সি, এটা যদি সি হয় তাহলে এটা হাফ অফ সি, সি বাই 2 দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখন লিখতে পারি এ বাই 2 বি সি বাই 2, এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে? এ বি সি বাই 2, কমা দিতে পারো, সমস্যা নেই।
এখন আমরা যেটা চাই এ বি সি দিয়ে ভাগ করে দিব, মানে এ বি সি অমিট করে দিব, মানে প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসবে হাফ 1 হাফ, এরকম আসবে। বুঝতে পারছো? জি স্যার। 1 হাফ। এরপরে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 1 এটাকে to 1 তোমার হয়ে যায়। এই কি বলে ফ্র্যাকশনটাকে রিমুভ করতে হয়। ফ্র্যাকশনটাকে রিমুভ করার জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 1 2 2 1 আসে। তাহলে এটাই হচ্ছে ডিরেকশন, এবং এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, থার্ড ব্র্যাকেট, এবং এখানে মাঝখানে কোনো কমা দেওয়া হয় না। আগে কমা দিছি, কিন্তু এখন ফাইনালি যখন লিখবো তখন আর কোনো কমা ইউজ করবো না এবং থার্ড ব্র্যাকেট ইউজ করবো। তাহলে এটাই হচ্ছে ডিরেকশনকে রিপ্রেজেন্ট করার সিস্টেম, ক্রিস্টাল ডিরেকশন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, উল্টা দিকে আসলে তখন মাইনাস হবে, ওইটাও একটা এক্সাম্পল দেখাবো আমি সামনে। মাইনাস হওয়ার সম্ভাবনাও আছে। কোনটা জিরো হবে বলো তো দেখি? জিরো হতে পারে, কোনটা জিরো হতে পারে, হতে পারে। যেমন আমি কিছু এক্সাম্পল আরো দেখাবো, তো এখানে তো একটা না, আমি আরো অনেকগুলো এক্সাম্পল দেখাবো। এটা বুঝতে পারছো কিনা দেখো। স্যার বুঝতে পারছি এটা স্যার। এক্সাম্পল তো আর একটা দেখাবো না, এটা অনেকগুলোই দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন এইটা যদি বুঝতে পারি তাহলে আরো সিম্পল কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি, সিম্পল কিছু ডিরেকশন। যেমন ধরো এই যে এই ধরনের ডিরেকশন গুলো, এই ধরনের ডিরেকশন, এইদিকে এইদিকে, এই ডিরেকশন গুলো কিভাবে বের করে, বা এই ডিরেকশন গুলো কিভাবে বের করে, এটা একটা দেখায়। এখান এই চিত্রতে দেখা, এটা দরকার নাই, এটা মুছে ফেলি। ধরো এইটা একটা আমাদের কিউবিক স্ট্রাকচার, এই ছবিটা ইউজ করি আমরা। ধরো এইটা হচ্ছে আগের মতোই, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এক্স ওয়াই জেড। এখন এইটা একটা ডিরেকশন, তাই না, যেটা দেওয়া আছে। জি স্যার। এই যে এটা একটা ডিরেকশন। এখন এই যে ডিরেকশনটা খেয়াল করো, আমরা যে ডিরেকশন বের করি, তাহলে আমাদের কাজগুলো কেমন হয়। ধরো প্রথমে এই বিন্দুটা যেখানে লম্বা আঁকবো স্যার। ইউনিট, না প্রথম কাজ হচ্ছে ইউনিট সেলের যে পয়েন্টটাকে ছেদ করে সেই পয়েন্টটা ইন্ডিকেট করলাম। ইন্ডিকেট করার পরে এক্স এক্সিস এর উপরে লম্ব, ওয়াই এক্সিস এর উপর লম্ব, এবং জেড এক্সিস এর উপরে যদি লম্ব টানি তাহলে এটা আসবে। এটা জেড এক্সিস এর উপরে লম্ব টানতেছে, দেখো এদিকে লম্ব, এদিকে লম্ব, এদিকে লম্ব, তিনটা লম্ব টানলাম। তাহলে এখানে আমি পাবো এক্স নট কমা ওয়াই নট কমা জেড নট, এই তিনটা জিনিস। তাহলে এক্স নট পাবো কত, এ, পাবো। হ্যাঁ এক্স নটটা পাবো এ, এতটুকু হচ্ছে এ। ওয়াই নটটা পাবো বি, এবং জেড নটটা পাবো
সি হ্যাঁ, জিরো পাবো। এই যে একজন বলতেছিল না যে জিরো হইতে পারে কিনা, জিরো হতে পারে। বুঝা গেছে কথাটা? এখন এখন এটাকে এ বি সি দিয়ে ভাগ করব। এ বি সি দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটার নাম x1 y1 z1। তখন নাম হবে 1, 1, 0। এখন এরপরে যে ডিরেকশনটা আসবে, ডিরেকশন, সেই ডিরেকশনটা যখন লিখবো তখন লিখবো 1, 1, 0। বুঝা গেছে কথাটা? জি স্যার। 1, 1, 0 ডিরেকশন। এখন আমরা আরেকটা ডিরেকশন দেখি। স্যার একটু জিরোটা কিভাবে একটু বলতেন যদি। জিরোটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে যে দেখো, এইটাকে তুমি যদি চিন্তা করো যে এই যে রেখাটা আসছে, হ্যাঁ, এটা কিন্তু ভূমির সাথে সমান্তরাল হয়ে আসছে, তাই না? এটাকে যদি মাটির সাথে কল্পনা করো, ভূমিতে পড়ে আছে না এই তলটা, জি স্যার, ভূমিতে। জি স্যার। এটা কিন্তু মাটি ঘেঁষে আসতেছে, তাই না? মাটি ঘেঁষে আসতেছে না? জি স্যার, মাঠে। জি স্যার। মনে করো, প্যারালালি স্যার। হ্যাঁ, মনে করো তুমি এখান থেকে এই পয়েন্টে তুমি আসো, তুমি এখান থেকে একটা বল শুট করছো, বলটা মাটি ঘেঁষে গ্রাউন্ডকে টাচ করে আসতেছে। তাহলে তোমাকে যদি আমি বলি যে তোমার বলটার হাইট কত ছিল, তখন তুমি কি বলবা যে কোন একটা হাইট বলবা, না বলবা জিরো হাইট? জিরো হাইট। জিরো হাইট। তার মানে এটা জেড এক্সিস বরাবর তোমার, তুমি যে বলটা শুট করছো এটা জেড এক্সিস বরাবর তোমার বলের ডিরেকশনে কোনো হাইট পাবা না। বুঝতে পারছো কথাটা? এক্স এর ওয়াই স্যার ওই রকম গ্রাউন্ডেই তো স্যার। তাহলে এখন যেহেতু এটা গ্রাউন্ড ঘেঁষে আসতেছে, সেহেতু তুমি এখন যে পয়েন্টেই নাও না কেন, তুমি এই পয়েন্ট নাও আর এই পয়েন্ট নাও, অথবা তোমার বল শুট করছো তুমি, এটা অনেক দূর পর্যন্ত আসছে, তুমি যেখানেই নাও না কেন, এটা তো কোনো হাইট নাই, হাইট স্তম্ভ জিরো না? বরাবর মান 0 স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে জেড এক্সিস বরাবর এটার মান কিন্তু 0। অর্থাৎ এই যে কোনো পয়েন্ট থেকেই তুমি জেড এক্সিস এর উপর লম্ব টানো না কেন, জিরোই আসবে। এটার মানে হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে ওয়াই এর বলো। স্যার তাহলে স্যার এক্স আর ওয়াইটা হচ্ছে স্যার গ্রাউন্ডিং ই তো আছে স্যার, এটাও তো হাইট নেই স্যার। হ্যাঁ, হাইট তো নাই আমাদের, তো তাহলে তোমার ডাইমেনশন 3টা না, আমাদের এক্সিস তো 3টা। বি আসবে না। ঠিক আছে, তোমার কথা তো ঠিক আছে, এটা তো হাইট রিপ্রেজেন্ট করতেছে না, এক্স ওয়াই তো হাইট রিপ্রেজেন্ট করছে না। এক্স এক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছে না, এই যখন এদিকে আসতেছে তখন এক্স এক্সিস বরাবর তো একটা দূরত্ব অতিক্রম করছে, জি স্যার। আবার ওয়াই এক্সিস বরাবর দূরত্ব অতিক্রম করছে। আমি তো এক্স ওয়াই কে হাইট বলতেছি না, দাবি করতেছি না। আর স্যার জেড এরটা হাইট স্যার, ওইটা হাইট আর এই দুটোর দূরত্ব। জি, সেটাই। এখন এটা তুমি যদি, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে ইউনিট সেলের যে বিন্দুতে ছেদ করে ওখান থেকে ক্যালকুলেট করার কথা বলছিলাম, কিন্তু তুমি অন্য যে কোনো পয়েন্ট থেকেই করো না কেন, রেজাল্ট একই আসবে। যেমন দেখো, এটা যদি তুমি মাঝ বরাবর একেবারে মাঝ পয়েন্টে যদি নাও, ধরো একদম মিডল পয়েন্টে নিবা, তাও কিন্তু রেজাল্ট একই আসবে, তুমি দেখতে পারো করে। বুঝছো কথাটা? ধরো তুমি মাঝখানে নিলা, মাঝখানে নিলে এটা এরকম হবে, এটা এরকম হবে। যদি মাঝখানে পয়েন্টটা কনসিডার করো, তখন কি হবে? তখন হবে a/2, b/2 আর 0, এরকম আসবে না? জি স্যার। এ বি দিয়ে ভাগ করলে হাফ, হাফ, 0। আবার 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 110 স্যার। 110। তাহলে তুমি যদি যে কোনো পয়েন্টে নিলেই কিন্তু রেজাল্ট একই আসবে। তুমি যদি এই পয়েন্টটাও নাও বা একটু বাড়া এই পয়েন্টে নিয়েও ক্যালকুলেশন করো, রেজাল্ট একই আসবে। অর্থাৎ কোন একটা ডিরেকশনের যে কোনো বিন্দুতে ওই ডিরেকশনের মানটা একই থাকে আর কি। মানে ডিরেকশনটা ইনফাইনাইট পর্যন্ত একই জিনিস ইন্ডিকেট করে।
এবং এটা যে কোনো বিন্দু থেকেই ক্যালকুলেট করা সম্ভব। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এখন এই ডিরেকশনটা যদি চিন্তা করি, এই যেখানে আরেকটা ডিরেকশন আঁকা আছে, এই যে এটা, আমি যদি এই ডিরেকশনটা চিন্তা করি, তাহলে এই ডিরেকশনটা যে চিন্তা করবো আমি, হ্যাঁ, এটা মানে কতটুক দূরত্ব চিন্তা করব, কতটুক দূরত্ব চিন্তা করব? মাইনাস বি প্লাস এ হ্যাঁ, মাইনাসটা চিন্তা করবো। জি, এটা এভাবে চিন্তা করলে ভালো আর কি। ধরো এখানে এটা এমন ভাবেই দেখানো হয়েছে যে এটা হচ্ছে বি, মনে করো এই এতটুকু হচ্ছে বি, তাহলে এই বরাবর এটা এ, এটা একটা ইয়ে তো তোমার কিউব, তো যার কারণে সবগুলোই এ চিন্তা করছে, বুঝতে পারছো? আমি যেমন এ বি 0 লিখছি, তুমি এটাকে এ এ 0 লিখতে পারো, যেহেতু এটা কিউব। কিউব না এটা? জি স্যার। কিউব। তাহলে এটা এক্স এক্সিস বরাবর এ, ওয়াই এক্সিস বরাবর মাইনাস এ, মাইনাস এ আর জেড এক্সিস বরাবর কত? 0 না? জি স্যার। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। জি বুঝছি। 0। এখন আমি এ দিয়ে ভাগ করব, x1 y1 z1। তাহলে যদি এ দিয়ে ভাগ করি তাহলে আসে 1 1 minus 1 0 0 -1 0 আসে। এখন এটার ডিরেকশনটা কি হবে? এটা ডিরেকশনটা লিখতে গেলে আমরা যেটা করি, এটা হচ্ছে 1, এই যে -1 আছে না, এটাকে মাইনাসটাকে মাথার উপর উঠাই দিই। মাথার উপর উঠাই দেওয়ার অর্থ হচ্ছে এটা নেগেটিভ দিকে গেছে। বুঝতে পারছো কথাটা? বার বলে Yes, sir. হ্যাঁ, এটা নেগেটিভ দিকে গেছে, এটা বোঝানোর জন্য আমি এই মাইনাসটাকে মাথার উপরে উঠাই দিই, যদি নেগেটিভ সাইন পাওয়া। বুঝতে পারতেছো? Yes sir. যদি উল্টা দিকে যায় আর কি, তখন মাইনাস হবে। হ্যাঁ, নিচের দিকে যদি না, তখন এটা মাইনাস হবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি দেই, যদি এরকম কোন ডিরেকশনে যায়, অথবা যদি এটা এই ধরনের কোন একটা ডিরেকশনে যায়, তখন এটা জেড এর মানটা সবসময় মাইনাস আসবে। বুঝতে পারছো কথাটা? এটাকে স্যার উপরে সারফেস থেকে চিন্তা করা যায় না? আর যদি নিচের দিকে কোন ডিরেকশন আমি চিন্তা করি, হ্যাঁ নিচের দিকে, যেমন একটা এক্সাম্পল দিলাম, তুমি যদি এই ডিরেকশনটা চিন্তা করো তখন জেড এর মানটা মাইনাস আসবে, অথবা এই ডিরেকশনটা চিন্তা করো তাও জেড এর মান মাইনাস আসবে, আসবে না? জি স্যার, আসবে স্যার। হ্যাঁ, জেড এর মান মাইনাস আসবে। তোমার ক্যালকুলেট করতে পারো, একই নিয়মে ক্যালকুলেট করে দেখতে পারো, একই আসবে। স্যার এটা যদি স্যার উপরের সারফেস থেকে চিন্তা করি, হ্যাঁ, উপরে দিলে জেড এর মানটা পজিটিভ আসবে। এটার মান পজিটিভ। এরকম যদি হয় তাহলে জেড এর মানটা, ও জিজ্ঞেস করতেছে যে জেড এর মানটা নেগেটিভ কখন আসবে। ধরো জেড এর মানটা যদি এরকম হয়, নিচে সব ক্ষেত্রেই নেগেটিভ আসতেছে। ধরো এই পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো, এই পয়েন্টে ছেদ করছে, এইখান থেকে ক্যালকুলেট করে দেখতে পারো। এই পয়েন্ট থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এক্স এক্সিস বরাবর কতটুকু দূরত্ব আসলো? ধরো এক্স এক্সিস বরাবর হাফ চিন্তা করি স্যার আমরা।
এই পয়েন্টে যদি ছেদ করে এক্স এক্সিস বরাবর এতটুকু আসছে, ওয়াইটা সম্পূর্ণ আসছে, 1 2 1 আর জেড এক্সিস বরাবর এই, তাই না, মাইনাস এটা। 1 2 -1 স্যার, যদি এটাকে হাফ ধরি স্যার। মনে করো এক্স এক্সিস বরাবর যদি আমি চিন্তা করি যে অর্ধেক করে গেল স্যার। ধরো 3/2 চিন্তা করো, ওকে স্যার। এক্স এক্সিস বরাবর 3/2, ওয়াই এক্সিস বরাবর বি, বি অথবা এ যাই লেখো। স্যার এ লিখি স্যার, সম্পূর্ণ এ, যেহেতু এটা আচ্ছা ঘন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই, এ লেখো, সমস্যা নেই। A। আর জেড এক্সিস বরাবর হচ্ছে মনে করো টু মাইনাস a/2। মাইনাস এ বাই এরকম লিখতে পারো আর। তাহলে এটা থাকে 2/3 1 মাইনাস। এখন এটাকে ওই যে 6 দিয়ে গুণ করতে হয়, 6 দিয়ে গুণ করলে ও তো চিন্তা করতে, ঠিক আছে স্যার। 4 6 6 -3 -3 6, তাই না? স্যার -3 স্যার। -3, হ্যাঁ -3। তাহলে এটা হবে 4 6 এই ধরনের একটা ডিরেকশন পাবো। স্যার মাইনাসটাকে কি বার দিয়ে লিখছেন? মাইনাসটা মাথার উপরে লেখা হয়। ওকে স্যার। কি বললো আরেকবার বললো তো? এর সাথে তো আমি যেভাবে চিত্রটা আঁকছি এটা তো এর সাথে মিলতেছে না। যদি এটা আমি এইভাবে আঁকতাম, এই পয়েন্টে যদি আসতো তাহলে এর সাথে মিলতো। এটা তো দেখাই যাচ্ছে এর সাথে এ পর্যন্ত আসে না। তোমাদের কি মনে হয় আসছে এ পর্যন্ত? এই যে পয়েন্টটা জোর করে তো মিলানোর দরকার নেই। এই যে পয়েন্টটা, হ্যাঁ এই যে এই পয়েন্টটা আমি একটু হলুদ কালার দিয়ে দেখাই। এই যে পয়েন্টটা যে আসছে, এই পয়েন্টটা কি আমি যদি বলি এক্স এক্সিস বরাবর কতটুকু আসছে, তাহলে এতটুকু আসছে না? এটা কি সম্পূর্ণ আসলে তো এই পয়েন্টে ছেদ করতো। যদি সম্পূর্ণই আসতো তাহলে তো এই পয়েন্টে ছেদ করার কথা। এখন আমি যে যা আঁকছি সেই অনুযায়ী তো আমাকে করতে হবে। এখন এই পর্যন্ত আসছে, আমি এই কিভাবে ধরবো? আমি তো দেখতেই পাচ্ছি যে 3/2 আসছে। যেমন এটা পুরোটা এ না, এটা যদি প্যারালালি আঁকতে থাকো এ তো। আচ্ছা এখন আরেকটা জিনিস একটু দেখাই। ডিরেকশনের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে ডিরেকশন গুলো, যেমন এইটা একটা ডিরেকশন, এইটা একটা ডিরেকশন, তাই না? এই ডিরেকশনটা মান আসতেছে কত? 100, ঠিক না? জি স্যার। আবার এই যে একটা ডিরেকশন, এই ডিরেকশনটার মান আসতেছে কত? 010। আবার এই একটা ডিরেকশন, x অক্ষ y অক্ষ z এই ডিরেকশনটার মান আসতেছে 001 001। আবার এইটাকে যদি আমি উল্টা দিকে দিই, মাইনাস হয়ে যাবে। দেখো এই যে এই ওয়ানটা মাইনাস হয়ে যাচ্ছে তার শুধু। 0 -10 এই যে ওয়ান, এখানে যে ওয়ান আছে না, এই ওয়ানটার জি, উপর স্যার। একটা বার আসছে, খেয়াল করছো কিনা? জি স্যার। এটা কিন্তু একটা বার আসতেছে। আবার এই দিকে যেটা উল্টা দিকে যেটা আঁকতেছি সেটা কিন্তু তোমার এই যে 100, এই ওয়ানের উপর একটা বার আসছে, খেয়াল করো। 100 যে ডিরেকশনটা, এটার উল্টা দিকে যদি কোনো কিছু আঁকি তাহলে এটা 100 জায়গায় 1-00 হচ্ছে, তাই না? জি স্যার। আবার যদি এখানে
001 আছে, এটার উল্টা দিকে যদি আঁকি তাহলে 001 ড্যাশ আসতেছে। বুঝতে যাচ্ছে কথাটা? জি স্যার। এখন একই রকম এটা অনেকটা একই রকম জিনিস, একই রকম, এই ডিরেকশন গুলো অনেকটা একই রকম। এই জন্য 001 এটা একটা ডিরেকশন, এটার সাথে আমি লিখতে পারি ইচ্ছা করলে 001 ড্যাশ লিখলাম, পাশাপাশি লিখে দিলাম, কিন্তু এটা পরস্পর উল্টা। আবার 010 আবার পাশাপাশি লিখলাম 01 ড্যাশ 0, আবার লিখলাম 100, আবার লিখলাম 1 ড্যাশ 00। এই যে 6টা ডিরেকশন তুমি দেখতেছো এখানে, 6টা ডিরেকশন, কয়টা আছে? 6টা ডিরেকশন, বুঝা গেছে? এই 6টা ডিরেকশন কোন একটা ধরো কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে এই 6টা ডিরেকশন আসলে একই জিনিস, মানে 6টা ডিরেকশন আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করে। অর্থাৎ কোন একটা ক্রিস্টালের ক্ষেত্রে এই 6টা ডিরেকশনে একই প্রপার্টি পাওয়া যায়, একই অ্যাটমিক কনসেন্ট্রেশন পাওয়া যায়। এই অর্থাৎ এই যে 6টা ডিরেকশন, এই 6টা ডিরেকশনকে বলা হয় ফ্যামিলি ডিরেকশন। এই যে ফ্যামিলি ডিরেকশন, বুঝা গেছে? এবং এই ডিরেকশনটার একটা নাম আছে। ফ্যামিলি যখন বলবো তখন এটাকে বলবো থার্ড ব্র্যাকেট দিয়ে 100 ফ্যামিলি। থার্ড ব্র্যাকেট না, সরি, এই যে এই চিহ্নটা গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন। বুঝতে পারছো কথাটা? স্যার 100 কেন স্যার? অন্য কিছু হইতে 001 হইতে। হ্যাঁ, হতে পারতো। হ্যাঁ, লেখে 100 লেখে, তুমি যদি 001 লিখতে চাও আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করবে, কোনো পার্থক্য নাই, লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো 010, তাও লিখতে পারো। নর্মালি 100 লেখে, এটার নাম 100 ফ্যামিলি বলা হয়। 100 ফ্যামিলি যদি হয়, এটার আন্ডারে কয়টা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে। 6টা স্যার। এটা বেশি এলিমেন্ট পাবা না, এখানে 6টাই এলিমেন্ট পাওয়া যাবে। বুঝতে পারছো কথাটা? তাহলে আসলে ফ্যামিলি ডিরেকশন, ফ্যামিলির আন্ডারে যে মেম্বার গুলো, এই মেম্বার ডিরেকশন গুলোতে তোমার ম্যাটেরিয়ালের প্রপার্টিজ গুলো, ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল সব ধরনের প্রপার্টি বা অ্যাটমিক কনসেন্ট্রেশন সবকিছু আসলে একই পাওয়া যায়। বুঝতে পারছো কথাটা? একই জিনিস পাওয়া যাবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখো Recording stopped. আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, চাবি তো মিজান ভাইয়ের কাছে, দেখি মিজান ভাইকে বলি। কেন, কোথায় গেছে? ধরো এখানে এক্স ওয়াই, এটা জেড, এক্স ওয়াই জেড, তাই না? এখন ডিরেকশন যদি আমি এটা চিন্তা করি, তাহলে এই ডিরেকশনটাকে কি বলবো? 110, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। 110 বলবো ডিরেকশন যদি এইটা হয়, তাই না? ভালো মতো খেয়াল করো, এটা এক্স এর দিকে আসার কারণে প্রথমটা 1 হয়েছে, ভালো মতো খেয়াল করো।
এখন যদি আমি এক্সিস এর নামটা চেঞ্জ করে দিই, মনে করো এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, এই এক্সিস এর নাম দিলাম জেড। এক্সিস এর নামটা যদি চেঞ্জ করে দেই, তাহলে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটার এখন কি হবে, কি অবস্থা দাঁড়াবে? 001 হবে না? জি জি স্যার 001 খেয়াল করো 001, কখনো নাম হচ্ছে 100 একটা ডিরেকশন, সেটা যা শুধু এক্সিস, মনে করো আমি একটা কিউব দিয়ে দিলাম তোমাকে, এক্সিস এর নামটা বলি নাই, মনে করো এই যে এক্সিস এর নামগুলো তোমাকে বলি নাই। এখন এই ছবিটা দিয়ে মনে করো দুইজন স্টুডেন্টকে বললাম যে তুমি এই ডিরেকশনটা কত একটু বের করে দাও। এখন একজন স্টুডেন্ট এক্সিস ধরছে একভাবে, এক্সিস ধরছে আরেকভাবে, তাহলে নিশ্চয়ই রেজাল্ট দুই রকম আসবে, আসবে কি না? জি স্যার রেজাল্ট একজনের রেজাল্ট আসবে এইটা, একজনের রেজাল্ট আসবে এইটা, এরকমই তো নাকি ব্যাপারটা? জি স্যার হ্যাঁ হ্যাঁ, আরেক রকম আসতে পারে। এখন দুইজনের ক্ষেত্রে দুই রকম আসবে তো, তাই না? দুইজনের ক্ষেত্রে দুই রকম আসবে না? জি স্যার হ্যাঁ, তাহলে এই যে ফ্যামিলি ডিরেকশনের আসলে প্রত্যেকটা মেম্বার আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছো? তুমি এইটা বলা যেটা, এটা বলো সেটা, মানে 001 বলো আর 100 বলো, এটার মধ্যে কোনো আসলে পার্থক্য নাই, বুঝছো কথাটা? ফ্যামিলি হচ্ছে যে বলতে, ফ্যামিলি বলতে এখানে বোঝায় যে এটা একটা ফ্যামিলি মেম্বার আছে, 6টা মেম্বার আছে। হ্যাঁ, ফ্যামিলি বলতে এটার মধ্যে অনেকগুলো মেম্বার থাকবে, এটা বোঝায়, আর কিছু না। তাহলে এখন এক্সিস আমি কিন্তু 6 ভাবে ধরতে পারি, শুধু শুধু যে 2 ভাবে এরকম না, এরকম এক্সিস কিন্তু 6 ভাবে চেঞ্জ করা যায়। যেমন আমি যদি এইটাকে যদি এক্স ধরি, এটাকেও তো এক্স ধরতে পারি। এই কারণে আমি বললাম যে আসলে মানে এক্সিস চেঞ্জ করলে এই ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যায়, ফ্যামিলি মেম্বার মানে ফ্যামিলির অন্য একটা মেম্বারে পরিবর্তন হয়ে যায় কোন একটা ডিরেকশন, অর্থাৎ এটা আসলে একই জিনিস। এটা কি শুধু স্যার কিউবের জন্যই শুধু? এটা কি শুধু কিউবের জন্য হবে? যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রেই চেঞ্জ হবে না। ফ্যামিলির ক্ষেত্রে তো আমরা একটা মেম্বার দিয়ে লিখি, ফ্যামিলিতে তো 6টার মধ্যে যে কোনো একটা দিয়ে লিখি, সবগুলো তো লেখার দরকার নাই ফ্যামিলিতে। যেমন এটা একটা ফ্যামিলি, সবগুলো ফ্যামিলির মেম্বার কিন্তু মেম্বারের সংখ্যা কিন্তু সমান না। যেমন এটা একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে মেম্বার সংখ্যা কিন্তু 6টা না, এখানে 8টা। আবার অন্য একটা ফ্যামিলি যদি তুমি নাও, যেমন এই একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতেও তো মেম্বার সংখ্যা তুমি অন্যরকম পাবা, 12টা পাবা। তাহলে তুমি আজকে এই পর্যন্তই তোমরা একটু দেখে আসবা যে এই ফ্যামিলি গুলো বের করার চেষ্টা করবা। ফ্যামিলি যেমন 110 ফ্যামিলি, 111 ফ্যামিলি, 010 ফ্যামিলি, এই 3টা ফ্যামিলি মেম্বার গুলো কিরকম, কয়টা হবে বা কি কি মেম্বার, এই ডিরেকশন গুলো বের করার চেষ্টা করবা, বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার Recording stopped. প্রেজেন্টটা দিতে পারিনি।